এখন প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করবেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী কমরেড রমা দাস। কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব কমরেড ঝর্ণা দাস, কমরেড কৃষ্ণা রক্ষিত, কমরেড রূপা গাঙ্গুলি, কমরেড জেসমিন সুলতানা, সভানেত্রী আজকে সভানেত্রী কমরেড ছায়া বল, কমরেড হেমাঙ্গপ্রভা দত্তের ভাই দিলীপ চৌধুরী মহাশয়, আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণ যারা উপস্থিত আছেন সকলকে একে একে শ্রমজীবী মহিলা সমন্বয় সমিতির কনভেনার কমরেড পাঞ্চালী ভট্টাচার্য এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন। মনোজ গাঙ্গুলিকে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক অর্পণ করবেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কমরেড সম্পাদক। দেশের কথা পত্রিকায় ওনার জীবন, ওনার পরিবার, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড, ওনার বিভিন্ন দিক, সামাজিক দিক, পারিবারিক দিক, এগুলো নিয়ে দীর্ঘ লেখা বেরিয়েছে। মৃত্যুর পরে বেরিয়েছে, তারপরও আরো অনেকে লিখছেন, লিখবেন। তো আমি দীর্ঘ আলোচনায় যাব না। আমি একটা কথা বলবো, আজকে এই সভাতে যারা উপস্থিত আছেন তাদের একটা ভালো অংশ যারা আমাদের সংগঠনের আগামী ভবিষ্যৎ, নতুন প্রজন্মের কর্মী দায়িত্ব নিয়ে সংগঠনের কাজটা করছেন, তারা অনেকেই হেমাঙ্গপ্রভা দত্তের জীবন বা তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সে সম্পর্কে কোনো ধারণা বা অভিজ্ঞতা প্রজন্মের কর্মী নয়, আমাদের পুরো সংগঠনের জন্য, আমাদের সকলের জন্য হেমাঙ্গপ্রভা দত্তের জীবন একটা আদর্শ সাংগঠনিক এবং রাজনৈতিক চরিত্রের জীবন, একটা উজ্জ্বল বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক জীবন হচ্ছে হেমাঙ্গপ্রভা দত্তের। আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে উঠে আসার পরে কামারঘাটে কিছুদিন ধর্মনগরের স্বামীর কর্মস্থলে, তারপরে বিশাল করে তারা জায়গা কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করেছেন। 80 দশকের মাঝামাঝি সময় থেকেই তিনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য হিসেবে কাজ করছিলেন। যতদিন চমক শক্তি ছিল
ছিল, তিনি সংগঠনের কাজে কখনো দুর্বলতা দেখিয়েছেন এটা আমার অভিজ্ঞতার মধ্যে নেই। বরাবর দেখেছি কোনো কর্মসূচি কমরেড হেমাঙ্গপ্রভা দত্ত অনুপস্থিত, কি বিশালগড়ে কি রাজ্য কেন্দ্রে, শরীরটা ভালো থাকলে কর্মসূচিতে অংশগ্রহণ করতে কখনো দ্বিধা করতেন না। রাজ্য কমিটির সম্পাদিকা তখন কমরেড লীলা ভট্টাচার্য, তিনি সভাতে বসে এসে ঢুকে বলতেন, হেমাঙ্গ মাসে আসেন নাই? ওই কোণের থেকে বলতেন আইসি আইসি। তো পরবর্তী সময়ে 1991 সালে যখন আমি রাজ্য সম্পাদিকা হই, মাসিমা অসুস্থ তখন লীলা ভট্টাচার্য, তখন মাসিমাকে দেখেছি যে প্রায়শই আগরতলা আসলে আমি একটু লীলাদিকে দেখে আসি, তোমরা মিটিং শুরু হইতে তো দেরি হব, আমি একটু লীলাদিকে দেখে আসি। এইরকম মন মানসিকতা, সাংগঠনিক দিক থেকে চিন্তা, উন্নত চিন্তা, রাজনৈতিক চেতনা, সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণ মহিলা ছিলেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন শিক্ষার দিক থেকে হয়তো আধুনিক শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না, কিন্তু লেখাপড়া জানতেন, পত্রিকা পড়তেন, দেশ বিদেশের খবর রাখতেন, রাজনৈতিক খবরগুলোকে বিশেষভাবে তিনি মনে রাখতেন এবং প্রতিটি কথা রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে তিনি বুঝিয়ে দিতেন। যে কোনো ঘটনারই বিশ্লেষণটা হতো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। গোটা বিশালগড় মহকুমা সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে হেমাঙ্গপ্রভা দত্তের অবদান, এটাকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ আমাদের সামনে নেই। বিশালগড়ে প্রথম সংগঠন গড়ে ওঠে অফিসিয়াল স্কুলে কনভেনশন করে সেখানে সংগঠনটা হয়। তারপরে এই বিশালগড় এলাকায় সুদূর গোলাঘাটি থেকে, বিশালগড় থেকে গোলাঘাটির দূরত্ব আছে, গোলাঘাটি, রালসিংমুড়া, সুতারমুড়া, সমস্ত জায়গায় ঘুরে 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 এই সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ অবদান তিনি রেখে গেছেন। ওনার প্রতিটি কাজের ক্ষেত্রেই ছিল একটা দৃষ্টিভঙ্গি, যে কোথায় কোন জায়গায় গেলে পরে কোন মহিলাটাকে কিভাবে বের করে নিয়ে আসা যাবে, কিভাবে তাকে সংগঠনের নেতৃত্বে নিয়ে আসা যাবে, সেটা তিনি ভালো বুঝতেন এবং চিন্তার মধ্যেও সবসময় রাখতেন। বিশাল করে প্রথম যখন নারী সমিতি হয় অফিসিয়াল স্কুলে, সেখানে পুতুল দত্ত ভূমিক হয়েছিলেন সেক্রেটারি আর হেমাঙ্গপ্রভা দত্ত হয়েছিলেন প্রেসিডেন্ট। আমার মনে আছে, আমি ছিলাম সেই অনুষ্ঠানে উপস্থিত। কিন্তু মাসিমার সঙ্গে পরিচয় আমার 72 সনের শেষের দিকে। এই রাজ্যে কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল, 70-এর দশকের একটা সময়ে গোটা রাজ্য জুড়ে প্রচন্ড দুর্ভিক্ষ, মহামারী, আন্ত্রিক, কলেরা, গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল চলছিল। কাজ নেই, খাদ্য নেই, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই,
আন্তিকে কলেরায় যারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের চিকিৎসার বা মৃত্যু প্রতিরোধের কোনো ব্যবস্থা কংগ্রেস সরকার সেই সময় নির্বিকার, গোটা রাজ্য জুড়ে হাহাকার। তখন আমাদের রাজ্যে গণ আন্দোলনের নেতৃত্ব ওই পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেটা ৭৩ সনের প্রথম দিকে এবং সারা রাজ্যে আইন অমান্য আন্দোলন কর্মসূচি গৃহীত হয়েছিল। হাজার হাজার মানুষ সে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে জেল করেছিল। বিভিন্ন জায়গায় এরা গ্রেপ্তার করে এবং তাদেরকে একটা অস্থায়ী জেলে নিয়ে যায়। এই প্রস্তুতি উপলক্ষে ৭২-এর শেষের দিকে ব্রজপুরে সেখানে সারদা দেবনাথ নামে আমাদের একজন নেতা ছিলেন, খুব প্রভাবশালী নেতা। সারদা দেবনাথের বাড়িতে একটা পরে গ্রামের মিটিং, মহিলারা নানান কাজকর্ম সেরে যখন আসবেন সন্ধ্যার পরে সারদা দেবনাথের বাড়ির উঠানে, বড় উঠানে মিটিং। আমাকে নিয়ে গেল গৌতম প্রসাদ দত্ত, হেমন্ত মাসিমার ছোট ছেলে শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্ত। তো আমি বললাম, গৌতম, রাত্রিবেলা তো ফেরা যাবে না, কারণ তখনকার এখনের মতো পরিবহন ব্যবস্থা তত ভালো ছিল না, আর রাত্রিবেলা বিশালগড় থেকে গাড়ি পাওয়া তো অসম্ভব আগরতলায় আসা। তখন বললো যে অসুবিধা নেই, আপনি থাকবেন আমাদের বাড়িতে। তো আমরা মিটিং করে প্রায় 8টা-8:30টার সময় প্রজেক্ট থেকে জাঙ্গালিয়া গৌতমের বাড়িতে আসি। তখন দেখলাম মাসিমা রান্না করছেন, রান্না করে সব গুছিয়ে নিচ্ছেন। সেই দিন থেকে আমি এই কমরেড হিমাঙ্গ প্রভাকে দেখলাম, যতবার আমি গেছি কখনো অন্য কোনো জায়গায় আমাকে থাকতে দেননি। তুমি আমার কাছে থাকবে, তুমি আমার তখন বিয়ে হয়নি, তুমি একটি মেয়ে, আমার কাছে থাকবে, আমার সঙ্গে থাকবে। এই যে একটা মাতৃত্ব সুলভ যে একটা চিন্তা এবং অন্য কোথাও থাকতে না দেওয়াটা, এটার ভেতরেও তো তার ভেতর একটা চেতনা বোধ যে আমার সঙ্গে তুমি থাকবে। তারপর থেকে বহু কর্মসূচিতে বিশালগড় গেছি। আমি আগে বলেছি পরিবহন ব্যবস্থা দুর্বল, রাত্রে থাকতে হতো এবং মাসিমার সঙ্গে থাকতাম। আরেকটা অভিজ্ঞতার কথা আমি বলি যে আমরা এখনকার সময়ে বিভিন্ন সম্মেলনে কনফারেন্সে বাইরে যাই, তিনি প্রায় তার প্রত্যেকটা কনফারেন্সে মাসিরা প্রতিনিধি হয়েছেন। আমরা বলতাম, মাসিমা আপনি তো নিরামিষ খান, আপনার তো কষ্ট হবে, নিরামিষ বলে আমার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি আমার যা যা খাবার আমি খাবার নিয়ে নিয়েছি। তো আমি বলি যে আপনি 5 দিন 7 দিন 8 দিন আগরতলার বাইরের চিড়াকে, বলে না, কোথায় একটু দুপুরবেলা নিরামিষ ডাল ভাত হলে খেয়ে নেব, আর না ফল চিড়া খাবো। এবং বাস্তবে আমি তাই দেখেছি, অনেককে নিয়ে আমাদের অনেক সমস্যা পড়তে হয়েছে, কিন্তু হেমাঙ্গ প্রভা দত্তকে নিয়ে কোনো দিন কোনো সমস্যা পড়তে হয়নি। গৌতমের খুন হয়ে যাওয়ার পরে মাসিমা, আমি অনেক শহীদের মাকে দেখেছি, অনেক শহীদের স্ত্রীকে দেখেছি, সন্তান হারা মা, স্বামী হারা স্ত্রী। কিন্তু হেমাঙ্গ প্রভা দত্তের মতো সন্তান হারা মা আমাদের সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। গণ আন্দোলন, শান্তি, 80 সালের জুনের দাঙ্গা, সেই দাঙ্গার
প্রতিরোধে শান্তি মিটিং করতে গিয়ে গৌতম রাত্রিবেলা বাড়ি ফিরছিল। বিশালগড়ের জাঙ্গালিয়া যেতে যে বড় বৃষ্টা, এর ফ্রিজের নিচে তাকে খুন করে ফেলে রাখা হয়েছে দুর্বৃত্তরা, কংগ্রেসের ঘাতক বাহিনী। আমি দেখেছি মাসিমা আশ্চর্যজনক ভাবে নীরব, চোখ দিয়ে দু চোখে জলের ধারা, কিন্তু নীরব, কোনো কথা বলছিলেন না। এবং বর্তরা শ্মশানে ছেলেকে দাহ করতে আসবেন, মা এসেছেন। আমি বললাম, মাস্টার আপনি কেন এলেন? বলে ওর বাবা যদি এসে না পৌঁছতে পারে, ধর্মরাজের থেকে বাবা আসবেন, বাবা যদি এসে না পৌঁছতে পারে, আমি তো মা, আমি অন্তত তার শেষ কাজটার সময় কাছে থাকি। এই হচ্ছে কমরেড হেমঙ্গপ্রভা দত্ত। তা আমি দুই তিনটি বিষয় আপনাদের বললাম যে এরকম আত্মত্যাগী, এরকম রাজনৈতিক চেতনা, অসম্ভব তার বিশ্লেষণ শক্তি, সদর মহকুমা কমিটি থেকে বা পরে যখন বিশালগড় ঘাত হয়, কথা বলতে কারো মুখের দিকে তাকাতেন না। বলে আমরা কমিউনিস্ট পার্টি, আমার মনে এক কথা মুখে এক কথা, এটা হতে পারে না। আমার যা বলার আমি মিটিংয়ে বলব। বাইরে পেছনে কথা বলা, পেছনে নেতৃত্ব নিয়ে সমালোচনা করা, অথবা পার্টির দোষ ভুল বা গণসংগঠনে আমাদেরও যদি কোনো ভুল থাকে সামনে বলতেন এটা ঠিক না, তোমরা যা বলছে এটা ঠিক না। এইরকম চরিত্রের, রাজনৈতিক চরিত্রটাকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা বিরাট পরিবারের মধ্যে আমরা কাজ করি। আমাদের সংসারে আমরা সব কাজ ভালোভাবে করতে পারি না, ত্রুটি থাকে, সেটাকে বাইরে আলোচনা নামিয়ে এটাকে আমার নিজের ঘরের মধ্যেই সমাধান, এই দৃষ্টান্ত হেমঙ্গপ্রভা দত্ত রেখে গেছেন। তো বিশালগড়ের তো সংগঠনের একদম স্রষ্টা বলা যায়, গঠনটাই হয়েছে হেমঙ্গপ্রভা দত্তকে ঘিরে। গোলাঘাটি, বাইদাদিঘি, সমস্ত নবশান্তি, দণ্ডবাজার, সুতারগোড়া, এই সমস্ত জায়গায় খুব যেতেন তিনি। আজকে স্মরণ সভায় মানিকদা বলবেন, আমি বলবো কমরেড, যে শুধু স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম বা ফুল মালা দিলাম, আবেগ প্রবণ করলাম, সেটাই আমাদের জন্য যথেষ্ট নয়। তার জীবন থেকে শিক্ষা নেওয়া, তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষা নেওয়া, তার আদর্শকে অনুসরণ করা, তার কর্মধারাকে আমাদের নিজের মধ্যে আত্মস্থ করে আগামী দিনে পথ চলার জন্য আমাদের সংগঠনকে প্রতিজ্ঞবদ্ধ হতে হবে। সংগঠনের সমস্ত স্তরের কর্মীরা আমাদের সম্পদ, কেউ উঁচু মানের নয়, কেউ নিচু মানের নয়। এই চিন্তা ভাবনা থেকে সমস্ত স্তরের কমরেডরা উদ্বুদ্ধ হবে এবং হেমঙ্গপ্রভা দত্তের শহীদের মা এই কথাটা মনে রেখে তার যে আত্মত্যাগ, তার যে প্রতীক্ষা, তার যে গণসংগঠনের জন্য বা গণ আন্দোলনের জন্য তার যে অবদান, এই কথাটা মনে রেখে আগামী দিনে পথ চলার আমাদের পাথেয় করে নিতে হবে। এই কথা বলে সংগ্রামের ঘটনাবলী, কাহিনী আমি বিস্তৃত সময় নিয়ে কথা বলবো না, সংক্ষেপে আমার পরামর্শ ছিল গণতান্ত্রিক নারী সমিতি আপনারা তার স্মৃতিতে আগরতলায় স্মরণ সভার আয়োজন করুন, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল এই সভায় আমাদের থাকবার জন্যও আমন্ত্রণ জানানো হল, যদিও আমি আপত্তি জানিয়েছি।
কিন্তু শেষ পর্যন্ত হেমাঙ্গ প্রভা দত্ত তার স্মরণ সভায় আমন্ত্রিত হয়ে যদি আমি না আসি, এটা ঠিক হবে না। কমরেড রমা দাসও ইনসিস্ট করেন, সঠিকভাবে করেছেন। যাদের বলার কথা তারা বলেছেন, তাদের কথা আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে দু চারটি কথা যেটা বলবো, বিশালগড় এটা বিরাট সময় গণতান্ত্রিক আন্দোলনের দুর্বল জায়গাগুলির অন্যতম। পার্টি খুব ছোট, গোটা সদর পার্টি তখন বিশ্রামগঞ্জ থেকে চম্পকনগর, জম্পুইজলা থেকে পঞ্চমুখী, সিমলা, নতুন যারা তারা হয়তো বিশ্বাসই করতে পারবে। তখন গোটা রাজ্য মহকুমা হচ্ছে 10টা। বিশালগড়ে পার্টির একটা লোকাল কমিটি, নগেন্দ্র হচ্ছেন তার সম্পাদক। তিনি থাকেন আপনার মধুপুরে। সেই জায়গায় বিশালগড়ে ছাত্রদের মধ্যে একটা জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিটা গড়ে উঠেছিল উপজাতি জনগণের মধ্যে জনশিক্ষা আন্দোলনের হাত ধরে। উপজাতি অধ্যুষিত এলাকার বাইরে, বিশেষ করে শহরতলিতে গণতান্ত্রিক আন্দোলনের বিস্তার তখন সেভাবে হয়নি, বলা যায় দুর্বল। মধ্যবিত্তদের মধ্যে, অনুপজাত মধ্যবিত্তদের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা গণতান্ত্রিক আন্দোলনের প্রভাব খুবই সীমাবদ্ধ। সেই পরিস্থিতিতে ছাত্র ফেডারেশনের আন্দোলন মূলত শিক্ষার অধিকার এবং শিক্ষা সমস্যা, এই আন্দোলনের প্রেক্ষাপটে বিশালগড় একটা সেন্টার হিসেবে ডেভেলপ হচ্ছিল। তাতে বেশ কয়েকজন ছাত্র স্কুলেই পড়ে, বিশালগড়েই পড়ে। তার মধ্যে অন্যতম ছিল গৌতম। এবং একটা সময় গিয়ে দেখা গেল এই যে ছাত্র গোষ্ঠীটা তৈরি হলো, ছাত্র ফেডারেশনকে সামনে রেখে পর্যায়ক্রমে তার নিজের দক্ষতা এবং গুণাবলীর কারণে সে তাদের কাছে নেতা হিসেবেই স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিল। তো সেই সময় থেকে গৌতমকে দেখা এবং এখানে যে বিষয়টা আলোচনার মধ্যে এসছে, কমরেড রমা দাস উল্লেখ করার চেষ্টা করেছে, খাদ্য সমস্যা। আমাদের ত্রিপুরায় ব্লকে ব্লকে গণ রেগুলেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বিশালগড় ব্লক তখন বাজারের উপর, একটাই ব্লক গোটা এলাকাটার মধ্যে। এটা আমার জানা ছিল না। আজকে পত্রিকা পড়ে বদিলাল সরকারের যে লেখা, তার থেকে আমি জানলাম যে এই ব্লকের অভিযানটাকে আপনার নষ্ট করার জন্য কংগ্রেস সরকারের তরফ থেকে পুলিশকে লাগানো হয়েছিল। এবং অভিযানের দুদিন আগে গৌতম দত্ত, অপরদিকে মদিনাল সরকার, তার লেখায় তিনি যা বলেছেন, তাদেরকে গ্রেপ্তার করার জন্য নাকি পুলিশ গিয়েছিল। গৌতমকে গ্রেপ্তার করতে পারেনি। মদিনাল সরকার গ্রেপ্তার হয়েছিলেন কিনা আমি ঠিক জানি না, লেখাতে উল্লেখ নেই। কিন্তু গৌতম দত্তের মায়ের বুদ্ধিমত্তার কারণে পুলিশ তাকে ধরতে পারেনি, সে পালিয়ে যেতে পেরেছে। এই পালানো কিন্তু ভীরুর পালানো না, এটা হচ্ছে সাম্রাজ্য লড়াইটা। ব্লকে যে অভিযান হবে,
এটাতে অংশগ্রহণ করতে হবে, এটা থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। কাজেই সে পুলিশকে ফাঁকি দিয়ে নিজেকে আলাদা করে নিয়ে যেতে পেরেছে। এখন ব্লকে যেদিন এই অভিযানের প্রথম থেকে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, আমি ছিলাম না, সম্ভবত সেদিন মোহনপুর ব্লকও আমাদের অভিযান ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করতে গিয়েছিলাম। ফিরে এসে আমরা শুনলাম বিশাল করে প্রচন্ড রকম আক্রমণ সংঘটিত করেছে পুলিশের, মানে ছত্রছায়ায় কংগ্রেস দলের দুর্বৃত্ত বাহিনী, এবং সেই আক্রমণে নগেন দেবের মাথা ফেটে গেছে এবং অনেকেরই ধারণা হয়েছিল তাকে হয়তো বাঁচানো যাবে না, এত মারাত্মক ভাবে তাকে আঘাত করেছে। রক্ত বেরোবার পরে তারপরে মানে ভেতর থেকে সাদা সাদা ইয়ের মতো বেরোচ্ছিল, যেগুলো সাধারণত বেরোতে থাকলে পরে একটা মানুষকে বাঁচানো খুব কঠিন। এবং এই আক্রমণের মুখে এই অভিযানের একটা বড় অংশ ছিলেন উপজাতি অংশের মায়েরা বোনেরা। রাস্তাঘাট খুব ছিল না। এখন গ্রাম থেকে যারা এসছেন, ধান জমি তাতে যে আপনার সীমানা নির্ধারণ করার জন্য যে আয়, তার উপর হেঁটেই তাদের আসতে হয়েছে। একটা অংশ এই আন্দোলনে অংশগ্রহণ করতে এসে সরাসরি আক্রান্ত হয়েছে, আর যারা আস্তে আস্তে আসছিলেন তারাও আস্তে আক্রান্ত হয়েছে। এবং এদের আক্রমণটা শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল উপজাতি অংশের নারী পুরুষ নির্বিশেষে তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি। আমরা খবর পেয়ে তখন গেলাম দুপুরের পর, এবং সেখানে ব্লক ঘেরাও এই ধরনের কর্মসূচি ছিল না, ব্লকে অভিযান, কিন্তু এই আক্রমণের পর এটা একটা ঘেরাও চেহারা নিয়ে নিয়েছে। প্রচন্ড রকম চাপ সৃষ্টি হয়। তাতে আমি যেটা লক্ষ্য করেছি সেই সময়, গৌতম তো ছিলই, হেমাঙ্গ প্রভা দত্ত গৌতমের মা মহিলা, এবং অনুপজাতি অংশের মহিলাদের সংখ্যা এই আন্দোলনে এটা বিরাট ছিল, মনে করার কোনো কারণ নেই। শেষ অব্দি তিনি ছিলেন। আমার মনে আছে শেষ পর্যন্ত সরকার চাপের মুখে আমাদের দাবি ছিল লঙ্গরখানা তুলতে হবে, ব্লকে ব্লকে লঙ্গরখানা তুলতে হবে, রেশনে ঠিক মতো জিনিস পাওয়া যাচ্ছিল না, ব্যবস্থা করতে হবে, মানুষের কাজ করবার একটা সুযোগ দিতে হবে। তো তারা সেই জায়গাতে ব্লক থেকে স্বীকার করলো এগুলো হবে, খয়রাতি ঋণ তখন একটা দাবি ছিল। এখন যদি আমরা খয়রাতি ঋণ দাবি করি না, শেষ পর্যন্ত বাধ্য হলো চিরা এবং গুড় দেওয়া হবে। বিশালগড় বাজারে চিরাগুড়ি পাওয়া যাচ্ছে না, সেই চিরা গুড় আগরতলা থেকে নিয়ে সেখানে দেওয়ার ব্যবস্থা হলো। এবং এই সমস্ত কাজটার সাথে গৌতম দত্ত এবং পার্টির অন্যান্য নেতৃত্বের পাশাপাশি তার মাতৃদেবী এবং দত্ত তিনি শেষ অব্দি দাঁড়িয়েছিলেন। এবং মহিলারা বিশেষ করে গ্রাম থেকে যারা এসেছিলেন, সুদূর গ্রাম থেকে, তারা যতক্ষণ পর্যন্ত বিশালগড় না ছাড়েন মাসিমাকে কিন্তু এই প্রপার যে বাজার, তখনকার বাজার আর আজকের বাজারের মতো রাষ্ট্রদিন ফাড়া, এই বাজার ছেড়ে কিন্তু তখন তিনি যাননি। আমি একটা কথাই এখানে উল্লেখ করলাম। আমার যেটা মনে হয়েছে, মাকে গণতান্ত্রিক আন্দোলনে পার্টির প্রতি আকৃষ্ট করে তোলার ক্ষেত্রে গৌতমের একটা অবদান আছে। এই ছাত্র আন্দোলনটার মধ্যে দিয়ে যদি গৌতম ডেভেলপ না করতো, মাসুমাকে এই জায়গায় টেনে আনা অতটা সহজ হতো না। আবার অন্য দিক থেকে বলছি, মাসিমা ছেলেকে, যদিও কনিষ্ঠ পুত্র, তাকেও কিন্তু তিনি প্রভাবিত করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন আমার ছেলে ভুল কাজ করছে না, সঠিক কাজ করছে। আর তখন তাদের মূল দাবিটাই হচ্ছে শিক্ষা নিয়ে, ছাত্রদের মধ্যে আমাদের কাজ।
তো সেই জায়গায় ছেলে যেমন মাকে প্রভাবিত করেছে, মাকেও ছেলের পাশে দাঁড়িয়ে ছেলের হাত শক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবং এতে পর্যায়ক্রমে একটা সময়ে বিশাল করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন প্রসারিত হতে শুরু করে। এবং এই যে জালালিয়া যে স্কুলটা, যে স্কুলে গৌতমও পড়তো, মধুবাবু এই স্কুলের শিক্ষক ছিলেন, এই স্কুলের পাশেই তাদের বাড়ি, এর পাশেই হচ্ছে গৌতমদের বাড়ি, দুটো বাড়িতে আমাদের যাতায়াত ছিল। তো এখানে মাস্টারমশাইদের মধ্যে আমাদের মানে সমর্থক একটা অংশ ছিলেন, যে গার্গী দত্তের নাম শুনেছেন, গার্গী ভট্টাচার্য, ইলাম কন্যা, যদিও তিনি সরকারি চাকরি পেয়েছিলেন, এটা সম্ভবত সোনামরা বাহাদুর কোনো একটা জায়গায়, এটা আমার জানা ছিল না। পরবর্তী সময় আমি শুনলাম যে মাকে না জানিয়ে ওই চাকরি ছেড়ে দিয়ে তিনি আরেকটা চাকরির সন্ধান করছেন, এর মধ্যে ইন্টারভিউ দিয়ে এই প্রাইভেট স্কুলে তিনি চাকরি পেয়ে যান। তিনি বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনিও এই স্কুলের মধ্যে তাদের সবাইকে নিয়ে বড় অংশটা আগরতলা থেকে যেতেন মাস্টারমশাইরা, আর ৩-৪ জন ছিলেন তারা বিশালগড়ে থেকে এই স্কুলে তারা শিক্ষকতা করতেন। এটা এই যে শিক্ষক যে টিমটা, এটা সেই সময় বিশালগড়ে মধ্যবিত্তদের মধ্যে, অনুপজাতিদের মধ্যে পার্টির প্রভাব বিস্তার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং তাদের বসা, খাওয়া, আলোচনা এগুলো হয় মধুবাবুর বাড়ি, নয়তো গৌতমের বাড়ি, আর বাড়ি কোথায় সেখানে। তো এই জায়গাতে আমার যেটা বলার, নারী সমিতি কিন্তু মূলত গড়ে উঠেছে উপজাতিদের মধ্যে, উপজাতি মায়েদের মধ্যে সারা ত্রিপুরায়। জনশিক্ষা আন্দোলনের পথে যখন মুক্তি পরিষদ তৈরি হল এবং এটা নতুন ধারার আন্দোলন, তাতে গিয়ে সাধারণভাবে উপজাতি জনগণকে সংগঠিত করা মানে কৃষক জনসাধারণকে সংগঠিত করা। এবং সেই সময়ে রাজনৈতিক যে বক্তব্য, চেতনার মান উন্নত করার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্ব দিয়েছিলেন। এবং উপজাতি অংশের মধ্যে নতুন নতুন শিল্পী তৈরি হয়েছিল, তারাই গান লিখতেন, তারাই সুর দিতেন, এগুলি নিয়ে তারা ঘুরে ঘুরে গান গাইতেন। এর পাশাপাশি মহিলাদের মধ্যে এই সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ সেই সময়ে গ্রহণ করা হয়েছিল। এখন এই যে বিশালগড়ের কথা আমি যেটা বলছি, যে প্রসঙ্গ আমার এটা বলা, বিশালগড়ে এই নারী সমিতিকে গড়ে তোলার ক্ষেত্রে উপজাতি অংশের মানুষদের মধ্যে যে কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, শুধু মহিলারাই নিয়েছেন ঘটনা তা তো না, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই মিলে মহিলাদের মধ্যে বিশালগড়ের প্রপার থেকে এই হেমঙ্গ প্রভা দত্ত মহাশয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সেই সময়ে উপজাতি এলাকাতে গেলে যে সাড়া তারা পেতেন, অনুপজাতি এলাকাতে এরকম সাড়া তখন পাওয়া যেত না, এটা পেতে অনেক অপেক্ষা করতে হয়েছে। এবং গৌতম দত্ত গোটা পার্টিটাই তখন মূলত একদিকে উপজাতি অংশের মানুষ, আরেকদিকে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ, এই দুটো অংশের মধ্যে কিন্তু মূলত পার্টির কাজ, রাজধানী নিয়ে কাজ তখন সংগঠিত হতো। এখন ধরুন এর মধ্য দিয়ে ধীরে ধীরে গৌতম ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে যায়, অন্য যারা তাদের হাতে ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলে যায়। ভোট আসলো, আমার এখন মনে আছে, সম্ভবত 72 সাল, সেই ভোটে বিশাল করে প্রার্থী দেওয়া কথা, সেখানে গৌতম রায় এই সবাই মিলে আলাপ আলোচনা করে পার্টিতে কথাবার্তা বলে বিশাল করে প্রপার কনস্টিটিউন্সিতে আমাদের শ্রমিক আন্দোলনের নেতাকে প্রার্থী করা হলো। তিনি জিপ গাড়ির ড্রাইভার ছিলেন, খুব পপুলার, এবং কংগ্রেসের প্রার্থী ছিলেন সমীর রঞ্জন বর্মা। তো লড়াই হলো, টক্কর হলো, 500 কম ভোটে সিপিএম এর প্রার্থী পরাস্ত হয়েছে এবং কংগ্রেসের প্রার্থী হিসেবে সমীর রঞ্জন বর্মা জয়যুক্ত হওয়ার পর তিনি সন্তুষ্ট হতে পারেননি। এবং তার বক্তব্য এরকম ছিল, আমি যা শুনেছি পরে, একজন গাড়ি ড্রাইভারের কাছে আমি 500 কম ভোটে হেরে গেলাম, এটা কিরকম জয় তিনি হজম করতে পারেন না। আমি তখনকার পরিস্থিতির কথা বলছি।
এবং এটা তো তাদের প্রত্যাশার বাইরে, বিশালগড়ের মতো জায়গায় এরকম গায়ে গায়ে লড়াই। এর পরের যে নির্বাচন ৭৭ ডিসেম্বরে ৭৮ যে সরকার তৈরি হলো, সেই নির্বাচনে গৌতমকে প্রার্থী করা হলো। যদিও আগের যিনি প্রার্থী ছিলেন পরাস্ত হয়েছেন, তাকে প্রার্থী করার চিন্তা ছিল, তারাই আপত্তি করলেন যে না, এবার গৌতমকে আপনারা সবাই মিলে প্রার্থী করুন, আমরা সবাই মিলে সেখানে ভূমিকা নেব। সেখানে গৌতম জিতলেন। আপনারা জানেন ৮০ জুনের দাঙ্গা হলো। বামফ্রন্ট সরকারকে কি করে মানে অসুবিধা হয়ে যায়, এবং এই দাঙ্গার বিভৎসতা যারা পুরনো তারা জানেন, যারা নতুন তারা কাগজপত্র ঘাটাঘাটি করলে জানতে পারবে। এবং তখন মূল সমস্যাটা হয়ে গেল, উপজাত অংশের মানুষ ৯৫-৯৮% তখন গ্রামেই থাকেন। মানে বাজার হাট সমস্ত কিছু, এমনকি রেশনের চাল নেওয়ার জন্য তাদেরকে অনুপজাতি এলাকাতে আসতে হয়। সেই সময়ে জরিলা এলাকাতে, বিস্তীর্ণ এলাকাতে উপজাত অংশের মানুষের বাস। আমরা জনশিক্ষা আন্দোলনের সময় থেকে সেখানে উপজাত অংশের জনগণের মধ্যে লাল ঝান্ডার প্রভাব। সেখানে গৌতমদের যাতায়াত অনেক আগে থেকেই ছিল, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, পরবর্তী সময় পার্টির কাজের মধ্যে দিয়ে। ধীরে ধীরে এই যে এদেরকে, এই দাঙ্গাকে মাধ্যম করে উপজাতিদেরকে কোণঠাসা করে তাদেরকে আরো কিভাবে ঠকানো যায়, শোষণ করা যায়, এই ভাবনা নিয়ে অনুপজাতি এলাকা যারা প্রতিক্রিয়াশীল শক্তি, সুদখোর মহাজন, হ্যাঁ, এরা এদেরকে কোণঠাসা করে রাখবার চেষ্টা করছিল। তখন পার্টির উদ্যোগে এবং যার মধ্যে সেই এলাকাতে তখন গৌতম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যে ধীরে ধীরে পরিস্থিতিটাকে স্বাভাবিক করার মধ্য দিয়ে উপজাতি অংশের মানুষদেরকে আস্তে আস্তে সেখানে এই শহরতলি, বাজার, হাট, যাতে স্বাভাবিকভাবে তারা আসতে পারে, এটাকে প্রতিক্রিয়ার শক্তি মেনে নিতে পারে বিশালগড়ে, বিশেষ করে বিশালগড়ে। ওখান থেকেই তারা গোটা এলাকাটাকে নিয়ন্ত্রণ করত, ব্যবসা বাণিজ্য, সুদ ইত্যাদি প্রশ্নে। ওখানেই মানে গৌতম দত্তের খুন হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে প্রতিক্রিয়ার শক্তির কাছে এই যে ভূমিকা নিয়ে আবার ট্রাইবেলদেরকে গ্রাম থেকে বের করে স্বাভাবিক জীবনযাত্রার সাথে মিশিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর সাথে যুক্ত করা, এটা তাদের পক্ষে হজম করা সম্ভব হয়নি। ওখান থেকেই গৌতম টার্গেটেড হয় এবং সে খুন হয়ে যায়, আপনারা শুনেছেন। তো এরকম পরিস্থিতিতে হেমন্ত প্রভা দত্ত কিন্তু ভেঙে উঠবেন। তিনি তার সাংগঠনিক কাজ চালিয়ে গেছেন, সে সত্যি। তার যখন মৃতদেহ আগরতলায় নিয়ে আসা হয়, তিনি শুধু একটা মন্তব্য করেছিলেন, ওখানে কমরেডরা যেটা বলছিলেন যে তাকে আগরতলায় নিয়ে কি হবে, যারা তাকে খুন করে মানে নিজেরা নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করছে, গৌতমের দেহটা তাদের বাড়িতে রেখে আসো। এটা ছিল তার প্রথম মন্তব্য, তাদের বাড়িতে তার দেহ রেখে আসো, আমাদের আগরতলা যাওয়ার দরকার নেই। যাই হোক, এগুলো আমার ওই শ্মশানে বসে আমরা তখন কথা বলছি, আমাদের বর্তমান শ্মশানে, এই সমস্ত কথাবার্তা তখন আমাদের কানে আসে। যাই হোক, এবং যেটা ধারণা হয়েছিল হয়তো মাসিমা ভেঙে পড়বে, কিন্তু একদিকে বেদনা আর একদিকে ক্রোধ, এই সবটাকে সংযত করে তিনি কিন্তু এই ছেলের যে ঝান্ডা হাতে নিয়েছিলেন, সেই ঝান্ডা আরো শক্ত হাতে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং শুনছিলেন তার নাতনি তার যে প্রস্তুতি নিয়ে আসা যে বক্তব্য উপস্থিত করেছেন, সঠিক গোটা পরিবারটাই কিন্তু পর্যায়ক্রমে পার্টির পরিবার হয়ে গেছে। সম্ভবত গৌতমের পিতৃদেব প্রথম দিকে এই কমিউনিস্ট পার্টির সাথে যে মানে সান্নিধ্য, মাখামাখি, এভাবে এগিয়ে যাওয়া অতটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে এটাকে যে সমর্থন করতেন এরকমটা না, কিন্তু বিরোধিতা করেছেন এটাও ঘটনা না। কিন্তু আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে গিয়ে দেখা গেল গৌতমের অবর্তমানে মাসিমা এই যে ভূমিকা, এটা গোটা পরিবারটাকে প্রভাবিত করে এবং তাদের পরিবারের যে শেষ সন্তান
নাতি নাতনি সবাই কিন্তু আস্তে আস্তে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সান্নিধ্যে চলে আসে, একটা পার্টির অন্যতম পরিবার হিসেবে বিশালগড়ের মধ্যে চিহ্নিত হয়। তো আমার এখানে বলার যেটা কথা, আমাদের এই যে জুট আমলেও যেটা আমরা দেখেছি, জুট আমলেও কংগ্রেস যুবশক্তির জুট আমলের কথা আমি বলছি, গণতান্ত্রিক নারী সমিতি উপজাতি অনুপজাতি উভয় অংশের মা বোনদের নিয়ে সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা গ্রহণ করেছিলেন। ধীরে ধীরে গণতান্ত্রিক আন্দোলনকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার চেষ্টা। আমি কথাটা উল্লেখ করছি এই কারণে, এবং সেক্ষেত্রে বিশালগড়ের মধ্যে হেমাঙ্গ প্রভা দত্তের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, একাধারে নারী নেত্রী এবং পার্টি নেত্রী হিসেবে দুটোকে সম্পৃক্ত করেই তিনি তার ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন এবং বিশালগড় উঠে এসেছে। আমরা দেখছি বিশালগড় এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা বলেই প্রতিক্রিয়া শক্তি ত্রিপুরার যে কয়েকটা কেন্দ্রে বিশেষভাবে বিভৎস আক্রমণ, ফ্যাসিস্ট আক্রমণ সংঘটিত করছে বিশালগড়ের মতো, এটা আপনারা জানেন। তো এই পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, আমাদের নারী সমিতির সেই সময়কার যে আপনার মানে মিলিটেন্সি, পলিটিক্যাল মিলিটেন্সি, সাংগঠনিক তার যে মানে উদ্যোগ, তাতে যে ভূমিকা সেই সময় লক্ষ্য করা গেছে। ইদানিং আমরা লক্ষ্য করি পার্টির সভা সমিতিতে যখনই বসি ঘোড়োয়া, তাতে আমাদের তৎকালীন সময় যারা কাজের সাথে যুক্ত ছিলেন, এখনো কাজে আছেন, তাদের অনেকেই অনেকটা ক্ষোভের সই বলেন সেই সময় এরকম কাজ করলে এখন মহিলারা এটা আগের মতো করতে পারছে না। তো পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন আলোচনা করি তখন সেই কমরেডদের বুঝাবার চেষ্টা করি, তখনকার পরিস্থিতি আজকের পরিস্থিতি এক না, এবং তখনকার সময়ে নারী সমিতির যে নেতৃত্ব, এই গুটি কয়েক নেতৃস্থানীয় যারা, তাদেরকে বাদ দিলে পড়ে একেবারে প্রাইমারি ইউনিট থেকে আরম্ভ করে মহকুমা স্তর পর্যন্ত নেতৃত্বে যারা উঠে এসেছিলেন, উপজাতি অনুপজাতি তপশিলি মুসলিম নির্বিশেষে, তাদের বড় অংশ ছিলেন শ্রমজীবী অংশে। নিজেরা মাথার ঘাম পায়ে ফেলতেন, রক্ত জল করতেন, অন্যের জমিতে কাজ করতেন, নিজের সন্তানকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রেখেই হয়তো বেরিয়ে যেতেন, তারপর হয়তো সন্ধ্যায় বাড়িতে ফিরতেন। এরকম যে মায়েরা বোনেরা, এরাই কিন্তু সেই সময় গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বে বৃতা ছিলেন। ফলে তাদের হারাবার কিছু ছিল না। এবং আপনার কংগ্রেস যুব সমিতির জোটের রাজত্বে যে 5 বছরের জন্য যে আমি শুধু একটাই দৃষ্টান্ত দেব, দেশের কথা। এই পত্রিকা পুরুষরা যত না, তার সাথে অনেক বেশি আমাদের মহিলা সমিতির মায়েরা বোনেরা, তারা গোপনে এই পত্রিকাটা নিয়ে প্রকৃত পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে ভূমিকা দ্বারা। এখন তাদের মধ্যে এই যে জঙ্গিপনা, এই যে দৃঢ়তা, যে মানে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা 10 বছরের বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে মাঝের 5 বছরে এই কংগ্রেস যুব সমিতির রাজত্বে এটা তীক্ষ্ণ করে এটা টাকার পেছনে মূল কারণ আমার অন্তত নিজের জীবনে মূল্যায়ন, যে একটা সুদীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে। এই সরকারটা দীর্ঘস্থায়ী হয়নি, 10 বছরের ব্যবধানে জোট সরকার এসেছে, কিন্তু নেতৃত্বের বড় অংশ বামফ্রন্ট সরকারটা আসার আগে সেই সময় লড়াইয়ের ময়দান থেকে যারা উঠে এসেছিলেন, তারাই কিন্তু সেখানে ছিলেন। ফলে ভয় ভীতি তাদেরকে কাবু করতে পারে, এবং দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে ঘুরে দাঁড়াবার, রুখে দাঁড়াবার যে ভূমিকা আমাদের মায়েরা বোনেরা হতো, তখন সেটা দেখাতে সক্ষম হয়েছিল। কিন্তু এই যে বর্তমান সময়ে যে পরিবেশটা আমরা সম্মুখীন হয়েছি, মাঝখানে একটা দীর্ঘ সময় 25 বছর একটানা বামফ্রন্ট সরকার, আমাদের চেহারা, চরিত্র, বৈশিষ্ট্য, আন্দোলন, দেশের পরিস্থিতি, পরিমণ্ডল বিরাট পরিবর্তন হয়ে গেছে। এবং এটা ঘটনা মধ্যবিত্ত অংশের মধ্যে আমাদের যে দুর্বলতা ছিল, এই সময়ের মধ্যে সেই দুর্বলতা বহু হিসাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। পরিণামে শুধু যে গণতান্ত্রিক নারী সমিতি না,
আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর শুরু করে এই সমস্ত মানে সংগঠনগুলোর নেতৃত্বের মধ্যে দেখা যাচ্ছে মধ্যবিত্ত অংশের যারা লেখাপড়া জানা, যারা অপরাধের কিছু না, তারা এই জায়গাটার মধ্যে নেতৃত্বে প্রীত হয়েছে। কিন্তু এই সময়ে আক্রমণ, অত্যাচার, নিপীড়ন, জেল, হাজত, এগুলি তো তাদের প্রত্যক্ষ করতে হবে, এগুলি চাক্ষুষ করতে হবে, এই অভিজ্ঞতার সম্মুখীন তাদের হতে হবে। যে কারণে ওই কংগ্রেস জনশক্তির রাজত্বে আমাদের মা বোনদের যে ভূমিকা আমরা দেখেছি, আজকের পরিস্থিতিতে এই ভূমিকা কিন্তু সব জায়গায় তারা নিতে পারছে না। এর জন্য তো যারা নেতৃত্বে আছেন, যারা কর্মী দল, তাদেরকে দায়ী করা যাবে না। তাদের যে রাজনৈতিকগত ভাবে, মতাদর্শগত ভাবে তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা আমাদের নেওয়া দরকার ছিল, সেই ভূমিকা তো আমরা সেভাবে নিতে পারিনি। আমরা যখন ব্যস্ত ছিলাম একেবারে পঞ্চায়েত থেকে সরকার পর্যন্ত উন্নয়ন 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 তো ঠিক আছে, আমাদের উন্নয়ন তো রাজনৈতিক কর্মসূচির অন্যতম, কিন্তু শুধু উন্নয়ন দেওয়া হয় না, তার সাথে সাথে মতাদর্শের যে ভিত্তি, শ্রেণীর চেতনা এবং কমিউনিস্ট আন্দোলনের যে দৃষ্টিভঙ্গি, সবটা মিলিয়ে যে তৈরি করা, এটা গণসংগঠনের মধ্যে তার পার্শ্বিকতাকে ভাবনায় রেখে যেভাবে নিয়ে যাওয়া, আমরা কি সেভাবে নিয়ে যেতে পেরেছি? আমরা না পারার কারণে বর্তমান সময়ে গিয়ে এই সমস্যাটার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। কিন্তু এই 18 পরে প্রথম 5 বছরে যেমনটা আমরা লক্ষ্য করেছি, এই 6 বছরে যেমন আমি পা দিলাম, প্রায় শেষ হতে চলেছে, ধীরে ধীরে কিন্তু গত 1.5-2 বছরের মধ্যে অবস্থার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। কারণ বুঝে যাচ্ছেন আমাদের মায়েরা, বোনেরা, যে এই অবস্থাকে মোকাবেলা করেই আমাদের এগোতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সংগঠন করতে হবে, ঝুঁকি নিতে হবে। কাজে এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কিন্তু আমাদের যে সংগঠনটাকে সেভাবে গড়ে তোলার জন্য ভূমিকা নিতে হবে। এটা যদি আমরা নিতে না পারি, তাহলে শুধু এখানে একটা মাধ্যমিক শোক প্রস্তাব, তার অতীতের অভিজ্ঞতা, নিশ্চয়ই থেকে আমরা শিক্ষা নেব, ফুল দিলাম আমরা, এখানে যদি আমরা শেষ করি তাহলে কিন্তু হবে না। কি পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সংগঠন তৈরি করেছে এবং শয্যাশায়ী হওয়ার আগ পর্যন্ত সেই কথাটা হাতছাড়া করে, এবং যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়ে পার্টির সামনে আসতে পারতেন, প্রতি বছর নিজের পুত্রে ভাবতে পারেন তাকে যেদিন হত্যা করা হয়েছে সেই দিনটাকে স্মরণ রেখে শহীদ দিবস হিসাবে পার্টির লোক যখন জড়ো হয়, বেশি মানুষ যখন আসতে পারে না, এই সময়ও হেমাঙ্গ প্রভাতী শুধু পুত্র না, তাকে তিনি একজন কমরেড বলে মনে করতেন, কমিউনিস্ট বলে মনে করতেন, নেতা হিসেবে মনে করতেন। একাধারে মা পুত্রের সম্পর্ক, আরেকদিকে পার্টি নেতা, সংগঠক, সেদিক থেকে তিনি কিন্তু সেখানে এসে ফুল দিতেন, মালা দিতেন, লাল সালাম জানাতেন, আবার নতুন করে শপথ দিতেন। এটা তো আমাদের কাছে শিক্ষার্থ, এটা তো আমাদের শিখতে হবে। কাজে সেদিক থেকে যেটা বলতে চাইছি, আমাদের কিন্তু পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন আসতে শুরু করেছে। কাজে এই জায়গায় ভয় ভীতি মুক্ত হতে হবে, এটা সাহস করতে হবে, এবং দৈনন্দিন যে সমস্যাগুলি আমাদের, এগুলোকে ভিত্তি করে আন্দোলনে ঘর থেকে মানুষকে বের করার জন্য ভূমিকা নিতে হবে। তা যদি আমরা নিতে না পারি, সেটি সেই সময়ে যে মিলিটেন্সি, জঙ্গিপনা, এই ঘটনাগুলির মানে রোমন্থনের মধ্যেই যদি নিজেদেরকে আমরা আটকে রাখি, তাহলে তো চলবে না। তাহলে আমরা হেমাঙ্গ প্রভাত দেবীর জীবন থেকে শিখলামটা কি? সেদিক থেকে তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখাতে গেলে পর আজকের পরিবর্তিত পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ঘুরে দাঁড়িয়ে আমাদের ভূমিকা নিতে হবে। এখানে মধ্যবিত্ত অংশের মায়েরা বোনেরা যেমন আছেন, তারাও বেরিয়ে আসতে শুরু করেছে। এটার ব্যাপকতা আমাদের মানে বাড়াতে হবে, এবং গরিব অংশের মা বোন যারা, শ্রমজীবী অংশের মা বোন যারা, তাদের মধ্যে যাদের গুণাবলী আমরা লক্ষ্য করছি, তাদেরকে ধরে ধরে তুলে এনে এই সংগঠনের নেতৃত্বে তাদের কিন্তু স্থান করে দিতে হবে। এই উভয়ের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বটা সেভাবে গড়ে তুলতে হবে। এবং এখন লক্ষ্য করলে যেটা দেখা যাবে, যে উপজাতি অংশের মা বোনদের মধ্যে
যে কাজের যে ভিত্তিটা, এটাই গণতান্ত্রিক নারী সমিতিকে আজকে এত বড় একটা সংগঠন তৈরি করতে সাহায্য করেছে। এখন কিন্তু এই উপজাতি অংশের মা বোনদের মধ্যে আমাদের এই সাংগঠনিক কাজটাকে সেভাবে সম্মত করার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, অবহেলা আছে, নজর দেওয়া যাচ্ছে না, খোঁজখবর সেভাবে রাখা যাচ্ছে না। এটা তো চলবে না, এটা চলবে না। হেমন্ত প্রভা উপজাতির মা বোনদের সংগঠিত করতে না পারলে বিশাল করে নারী সমিতি সংগঠিত করতে পারতেন না। সেই নারী সমিতির নেতৃত্ব তিনি হতে পারতেন না। এই কাজের সুবাদেই কিন্তু তিনি রাজ্য নেতৃত্বের মধ্যে অন্যতম, এটা বুঝতে হবে। এবং এখন আমাদের উপজাতি অংশের মধ্যে জনসংখ্যা 14 থেকে 15 লক্ষ, অর্ধেক আমাদের মা বোনরা, এদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা হচ্ছে। এই জায়গাটাতে গণতান্ত্রিক নারী সমিতির সংগঠনটাকে উপজাতি অংশের মা বোনদের মধ্যে সেভাবে কিন্তু সম্মত করার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে বর্তমান যে নেতৃত্ব গণতান্ত্রিক নারী সমিতি তাদের ভূমিকা নিতে হবে। সামনে একটা গুরুত্বপূর্ণ লড়াই আসছে, এই লড়াইয়ের কথা মাথায় রেখেই এখনকার যে কাজ, এই কাজের জন্য আমাদের হেমন্ত প্রভা দত্তের এই স্মরণ সভায় দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে শপথ গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা চেতনা নিয়ে আমাদের এই সংগঠনের কাজে আমাদের নিজেদেরকে ব্যবহৃত করতে হবে এবং এই সংগঠনটার বিস্তার সেভাবে ঘটাতে হবে। এটাই ধরে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যথার্থ দৃষ্টান্ত। এই কয়েকটি কথা বলে এবং আপনাদের কাছে এই লক্ষ্যে কাজ করার জন্য আবেদন জানিয়ে আমি আমার বলা শেষ করছি। আমি আবার মাসিমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ভালো আপনারা থাকবেন। আমার নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।